জরায়ুমুখ ক্যান্সার অথবা সার্ভিক্যাল ক্যান্সার বাংলাদেশের নারীদের মধ্যে দ্বিতীয়তম কমন ক্যান্সার। এই প্রেক্ষিতে বাংলাদেশ সরকার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রেকমেন্ডেশন অনুযায়ী সার্ভিক্যাল ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম চালু করেছেন, যে উদ্যোগ ইতোমধ্যে সারা দেশেই ছড়িয়ে পড়েছে। তবে এখনও আমাদের দেশের মানুষের মধ্যে সার্ভিক্যাল ক্যান্সার নিয়ে ধারণা খুবই কম। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হেলথ কেয়ার এবং দ্য ডেইলি স্টারের যৌথ উদ্যোগ ওয়ার্ল্ড হেলথ ডে স্পেশাল আয়োজনে। আমি নাজিবা বাশার আছি আপনাদের সাথে এবং আজকে আমরা কথা বলছি সার্ভিক্যাল ক্যান্সার নিয়ে। আমাদের সাথে আছেন গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট ডক্টর কামরুন নাহার। ওয়েলকাম টু দ্য শো ম্যাম। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি জরায়ুমুখ ক্যান্সার অথবা সার্ভিক্যাল ক্যান্সার কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডেইলি স্টারকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের দেশে জরায়ুমুখ ক্যান্সার এখন একটা খুব বার্নিং ইস্যু। আপনি হয়তো জানেন যে আমাদের দেশে প্রতি বছর 12,000-এরও অধিক মা জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। জরায়ুর নিচের অংশ যে আছে সেটাকে আমরা সার্ভিক্স বলি কিংবা বাংলায় জরায়ুর মুখ বলি, এবং যখন এখানে আক্রান্ত হয় অর্থাৎ ক্যান্সারে আক্রান্ত হয় তখন এটাকে আমরা জরায়ুমুখ ক্যান্সার কিংবা সার্ভাইকাল ক্যান্সার বলি। আর এর জন্য যেগুলো দায়ী সেগুলোর কথা আমি আস্তে আস্তে বলতে চাচ্ছি, কারণ আমাদের দেশের অনেকেই জানেন না কিংবা ম্যাক্সিমাম মহিলাই জানেন না জরায়ুমুখ ক্যান্সার কি হতে পারে কিংবা উপসর্গগুলো কি কিংবা এর রিস্ক ফ্যাক্টরগুলো কি জন্যই বা আমাদের জরায়ুমুখ ক্যান্সার হচ্ছে, এবং বাংলাদেশে এটা দ্বিতীয় বৃহত্তম ক্যান্সার কেন। তো এটাই আপনার কাছে জানতে চাচ্ছি আসলে নেক্সট কোয়েশ্চেন, যে রিস্ক ফ্যাক্টরগুলো কি এবং নারীদের কি কি জেনে রাখা উচিত? দেখুন, বাংলাদেশ একটি অনুন্নত দেশ। আমাদের দেশে শিক্ষার হার খুবই কম, আর শিক্ষার হার কম হওয়ার জন্য আমাদের দেশে বাল্যবিবাহ খুব বেশি। আপনি হয়তো জানেন 1962 সনে একটা অ্যাক্ট হয়েছিল যে বাল্যবিবাহের বিরুদ্ধে 18 বছরের নিচে বিয়ে দেওয়া যাবে না, কিন্তু সেই অ্যাক্টটা কিন্তু এখনও আমাদের দেশে কার্যকর হয়নি, যার ফলশ্রুতিতে আমরা দেখি গ্রাম অঞ্চলে 12 বছরের নিচেই একটি মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। আর এই যে 12 বছর কিংবা 12 বছরের নিচে বিয়ে হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে অল্প বয়সে সন্তান হচ্ছে। তো যে মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিল 18 কিংবা তারপরে, সেই মেয়েটির যদি 12 থেকে 14 বছরে বিয়ে হয়ে যায় তাহলে তার যে ফিজিক্যাল রিলেশন, সেই ফিজিক্যাল রিলেশনের পরিমাণটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে তারা, আমাদের দেশে আরেকটা সার্ভে আছে যে 19 বছর একটি মেয়ে 2 থেকে 3টি বাচ্চার মা হয়ে যাচ্ছে। এই যে বাল্যবিবাহ, ঘন ঘন সন্তান প্রসব, তারপর আনহাইজেনিক কন্ডিশন, আমরা তাছাড়াও কিছু আছে যে দীর্ঘদিন অল্প বয়সে বিয়ে হওয়ার জন্য দীর্ঘদিন জন্ম নিয়ন্ত্রণের যে ট্যাবলেট কিংবা বড়ি খাওয়া, তারপর আমাদের দেশে অনেকেই স্মোকিং করে, বিড়ি সিগারেট খায়, আনহাইজেনিক কন্ডিশনে থাকে। মূলত এগুলোই হচ্ছে আমাদের দেশের রিস্ক ফ্যাক্টর। আচ্ছা, তো বাংলাদেশে জরায়ুমুখ ক্যান্সারের হার কেমন এই মুহূর্তে? এই মুহূর্তে আমাদের দেশে প্রতি বছর 12,000-এরও বেশি মা আক্রান্ত হচ্ছেন, এবং আপনি যেটা অত্যন্ত আশ্চর্য যে প্রতিদিন গড়ে একজন মা জরায়ুমুখ ক্যান্সারে আমাদের দেশে মারা যাচ্ছেন। তো এই সংখ্যাটা আসলে অনেক অনেক বেশি, এবং এখান থেকে আমাদের বেরিয়ে আসার সময় এসছে। এবং সরকার যে উদ্যোগ নিয়েছেন যে 9 থেকে 14 বছর অর্থাৎ ক্লাস 5 থেকে 9 পর্যন্ত সরকার উদ্যোগ নিয়েছেন যে প্রত্যেকটি মেয়েকে একটি করে ভ্যাকসিন দেওয়া। এটা অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ, কিন্তু এখন এটা শুরু হয়েছে 2023 থেকে, অর্থাৎ প্রায় 1.5 বছর হলো যে সরকার বিনা খরচে স্কুল গোয়িং মেয়েদেরকে, কিশোরীদের ইঞ্জেকশনটা দিচ্ছেন, কিন্তু আসলে কভারেজটা এখনও সেইভাবে হয়ে উঠতে পারেনি। তো যার জন্য আমি মনে করি যে সরকারি উদ্যোগ ছাড়াও প্রাইভেট উদ্যোগেও আমাদের মায়েদের, মেয়েদের এগিয়ে আসা উচিত ইনজেকশনটা নেওয়ার জন্য। তাহলে আপনি বলছেন যে আসলে ভয়াবহ ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে ভ্যাকসিনেশন। তবে বাংলাদেশ সরকার তো 9 থেকে 14 বছর বয়সী মেয়েদের জন্য এই টিকাটা দিচ্ছে। তাহলে বাংলাদেশের মেয়েদের এই ভয়াবহ ক্যান্সার থেকে সুরক্ষিত পাওয়ার বা এই এজ গ্রুপের বাইরে নারীদের আসলে সুরক্ষা পাওয়ার বা ভ্যাকসিন পাওয়ার কি উদ্যোগ আছে? আচ্ছা, একটা হচ্ছে যে আমি যে প্রাইমারি প্রিভেনশন,
প্রাইমারি প্রিভেনশন বলতে আমরা বুঝি আসলে ভ্যাকসিনেশন, এর কোনো বিকল্প নেই। তো ভ্যাকসিনেশনের পরে সেকেন্ডারি কিছু প্রিভেনশন আছে, সেটাতে আমি পরে যাচ্ছি। প্রথমে ভ্যাকসিনেই আসি। ভ্যাকসিন যেটা আমাদের দেশে পাওয়া যাচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আমাদের দেশেই তৈরি হচ্ছে বাইভ্যালেন্ট, আর একটা হচ্ছে দেশের বাইরে থেকে আমদানি হয়ে আসছে, এটা হচ্ছে কোয়াড্রিভ্যালেন্ট। যেটা বাইভ্যালেন্ট সেটা যে মানে কাজ করে সেটা হচ্ছে যে এখানে আরেকটা রিস্ক ফ্যাক্টর যেটা খুব বেশি বলা দরকার ছিল, সেটা হচ্ছে আমাদের ওই বাল্যবিবাহ ছাড়াও আরেকটা যেটা কালপ্রিট, সেটা হচ্ছে হিউম্যান পেপিলোমা ভাইরাস কিংবা এইচপিভি ডিএনএ ভাইরাস, যেটা নাকি এই ভাইরাস শরীরে ঢুকে আক্রান্ত করছে। এবং কাদের আক্রান্ত করছে? ওই যে বলছি যে বাল্যবিবাহ হলে তাদের ইমিউনিটি কমে যাচ্ছে এবং আনহাইজিনিক কন্ডিশন ইমিউনিটি কমে যাচ্ছে, এবং এই ভাইরাসটা তখন তাদেরকে আক্রান্ত করছে। এই ভাইরাসে সবাইকে আক্রান্ত করছে তা না, কিন্তু যাদের ইমিউনো ডেফিসিয়েন্সি আছে মূলত, কিংবা ওই যে যারা রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে যাচ্ছে তাদেরকেই আক্রান্ত করছে। তো এই এইচপিভি ডিএনএ ভাইরাসের বিরুদ্ধে যে বাইভ্যালেন্ট ভ্যাকসিন যেটা আমাদের দেশে তৈরি হচ্ছে, সেটাও আমাদের মা কিংবা মেয়েরা নিতে পারছে, কিংবা বাইরের কান্ট্রি থেকে যেটা আসছে কোয়াড্রিভ্যালেন্ট, সেটা কিন্তু আবার 4টা ক্যান্সারের উপর কাজ করছে। অর্থাৎ এইচপিভি ডিএনএ ভাইরাস যেটা 16, 18, তারপরে 11 নাম্বার, 6 নাম্বার, এরা তো মূলত ক্যান্সার তৈরি করে, এবং মোর দেন 300 ধরনের আপনার এইচপিভি ডিএনএ ভাইরাস আছে। তার মধ্যে 30টা এইচপিভি ডিএনএ ভাইরাস ক্যান্সারের জন্য মূলত দায়ী। তবে মুখ্য হচ্ছে 16, 18, 11 এবং 6, এরাই মূলত সার্ভাইকাল ক্যান্সার করে। তো বাইভ্যালেন্ট ক্যান্সার যেটা, সেটা জরায়ুর মুখ ক্যান্সারকে প্রিভেন্ট করে। কিন্তু কোয়াড্রিভ্যালেন্টটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে কোয়াড্রিভ্যালেন্টটা ইউরোপিয়ান কান্ট্রিতে ইউজ হয়, এবং আমাদের দেশেও আলহামদুলিল্লাহ এখন এটা অ্যাভেলেবল। এবং এটা আপনার জরায়ুর মুখ ক্যান্সার ছাড়াও এটা ভালভাল ক্যান্সার, ভ্যাজাইনাল ক্যান্সার, অ্যানাল ক্যান্সার, ওরাল ক্যান্সার, থ্রোট ক্যান্সার, এই ধরনের ক্যান্সারগুলো প্রিভেন্ট করছে। অর্থাৎ এই ভ্যাকসিনটা কিন্তু পুরুষ এবং নারী উভয়ই নিতে পারছে। এটা কিন্তু সবচেয়ে আনন্দের ব্যাপার, কারণ বাইরের দেশে কিন্তু ওরাল সেক্স, অ্যানাল সেক্স এত বেশি, যার জন্য এগুলা ওই ছেলেরাও নিচ্ছে, কারণ তাদের অ্যানাল ক্যান্সার প্রিভেন্ট হচ্ছে, থ্রোট ক্যান্সার, অ্যানাল ক্যান্সার, পেনাল ক্যান্সার প্রিভেন্ট হচ্ছে। তো আমাদের দেশেও কিন্তু অনেক পুরুষ এগিয়ে আসছেন এবং এই ধরনের ক্যান্সার আমিও দিচ্ছি আর কি, অনেক হাজব্যান্ডও নিজে থেকে উদ্যোগী হয়ে নিচ্ছে আর কি। তো এই যুগান্তকারী একটা আবিষ্কার যে বাইভ্যালেন্ট এবং কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন, এটা আসলে প্রাইমারি প্রিভেনশনের জন্য খুবই জরুরি। যেহেতু 2 রকমের টিকা পাওয়া যাচ্ছে, আমাদের দেশের সাধারণ মানুষ সঠিক টিকাটা কিভাবে বেছে নেবে? আসলে সঠিক টিকাটা বেছে নেওয়ার জন্য তো ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তার কিছু স্ক্রিনিং করবেন, তবে যারা আনম্যারিড তাদের কোনো স্ক্রিনের কোনো প্রয়োজন নেই, যেহেতু 9 থেকে 14 বছর তারা সেক্সুয়াল কন্ট্যাক্টে তখন থাকে না, সেই জন্য তাদের কোনো স্ক্রিনিং লাগে না। কিন্তু 14 বছরের পরে যে মহিলা কিংবা মেয়েটি সিঙ্গেল অ্যাক্ট অফ কয়েটাসে গিয়েছে, তার বিয়ে হয়েছে, তাকে অবশ্যই স্ক্রিনিংয়ের আওতায় আসতে হবে। তো আমাদের দেশে স্ক্রিনিংয়ের অনেকগুলো পর্যায়ে আছে, এর মধ্যে সবচেয়ে সহজতম স্ক্রিনিং হচ্ছে ভায়া টেস্ট, যেটা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে উপজেলায় অ্যাভেলেবল, এবং প্রশিক্ষণপ্রাপ্ত কিছু আমাদের সিস্টার আছেন যারা এই ভায়া টেস্টটা করতে পারেন। অর্থাৎ ভিজুয়াল ইন্সপেকশন বাই অ্যাসিটিক অ্যাসিড, ওখানে একটু অ্যাসিটিক অ্যাসিড দিয়ে তারপর দেখা হয় যে জরায়ুর মুখের কোনো পরিবর্তন হচ্ছে কিনা। এটা খুব অ্যাভেলেবল, এটা বিনা খরচেই সরকার করে থাকছেন, এটাতে কোনো ব্যথা বেদনা কিংবা কোনো খরচের বিষয় নাই। তাছাড়াও পেপ স্মিয়ার কিংবা সার্ভাইকাল স্মিয়ার করি, জরায়ুর মুখের রস নিয়ে আমরা পরীক্ষা করে দেখি যে এখানে কোনো পরিবর্তন আছে কিনা। তাছাড়াও কল্পোস্কোপি অ্যাভেলেবল আছে সারা বাংলাদেশেই উপজেলা পর্যায়ে। তাছাড়াও আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে এইচপিভি ডিএনএ ভাইরাস পরীক্ষা করে থাকি আমরা। যদি কারো জরায়ু দেখে আমরা মনে করি যে তার এইচপিভি ডিএনএ ভাইরাস দরকার করা, তখন আমরা এইচপিভি ডিএনএ ভাইরাস করে ওই এইচপিভি ডিএনএ ভাইরাস 16 এবং 18টা দেখে নিই, এবং এটাও আমাদের বাংলাদেশে এখন অ্যাভেলেবল। তো আমি আসলে জানতে চাচ্ছি যে স্ক্রিনিং তো একটা ওয়ে আছে জানার জন্য যে ক্যান্সারটা হয়েছে কিনা, তবে নারীদের কোনো সিমটম কি আছে যেগুলো আসলে এই সিমটমগুলো দেখলে তারা নিজেরা উদ্যোগ নিয়ে স্ক্রিনিংটা করতে পারে? চমৎকার একটা কোশ্চেন করেছেন। অবশ্যই কিছু সিমটম আছে, অর্থাৎ 15 থেকে 45 বছরের মধ্যে যে রিপ্রোডাক্টিভ এজ, এর মধ্যে দেখা যায় কোনো কোনো নারী অতিরিক্ত স্রাব নিয়ে আসেন, দুর্গন্ধযুক্ত স্রাব, পানির মতো স্রাব যাচ্ছে, দুর্গন্ধ হচ্ছে সেখানে, কিংবা হয়তো স্রাব নাই কিন্তু কোনো মা এসে কিংবা মহিলা এসে বলছেন যে আমার 2 মাসিকের মধ্যবর্তী সময়ে আমার ব্লিডিং হয়, সেটা একটা উপসর্গ। কিংবা
কোনো মহিলা এসে বললেন যে ম্যাডাম আমার সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে আমার ব্লিডিং হয়, অর্থাৎ কন্ট্যাক্ট ব্লিডিং বলি যেটা আমরা, এগুলো কিন্তু একটা উপসর্গ, এবং এই উপসর্গ থেকে আমরা অনেকখানি ধারণা করে আমরা তাদের স্ক্রিনে নিয়ে যাই আর কি, স্ক্রিনিংয়ের আওতায় নিয়ে চলে যাই আর কি। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ চমৎকার একটি আয়োজনের জন্য। ধন্যবাদ ডেইলি স্টার কর্তৃপক্ষকে। আসসালামু আলাইকুম। দর্শক, আজকে আমরা সার্ভাইকাল ক্যান্সার নিয়ে অনেক কিছু শিখতে পেলাম, এবং এই শিক্ষাটা নিয়ে আমাদের আগাতে হবে, সচেতন হতে হবে এবং অ্যাকশন নিতে হবে। দেরি না করে দ্রুত বাড়ির সকল নারীদের ভ্যাকসিনেশন নিশ্চিত করুন। দেশের নারীরা সুস্থ থাকলে সুস্থ থাকবে দেশ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দ্য ডেইলি স্টারের সাথে থাকবেন।